ওরা টেনে নিয়েছে সবসময়, টেনে নিয়েছে, কালারটা একটু আলাদা ধরনের। কালারটা হচ্ছে আপনার এটা টেনেছে বলেই জমিটা ভিজাতে পেরেছে বলেই কালারটা পরিবর্তন হয়েছে, এই ভেতর অব্দি জল গেছে, কিন্তু এটা আপনার জল ভেজাতেই পারেনি। এটা আপনি উনি সরিয়ে দিলেন বলে তাই দেখাতাম। এটা যদি আমি আরও 1 মিনিট রেখে দিতাম, 2 মিনিট রেখে দিতাম, তাহলে জল ভেতরে ঢুকতে পারতো না। কারণ জলের একটা ধর্ম আছে, যে জল এরকম ফোঁটা হয়ে থাকে, যেরকম কচু পাতার উপরে যেরকম জল থাকে, জল কোনো সরে যেতে পারে না, মিশতে পারে না। কিন্তু ওই জলকে মেশানোর কাজটা করছে হচ্ছে আমাদের এই বিরাশি। তাহলে শুধু জলে যদি আপনি যখন শেষ করছেন, এখন না বৃষ্টি হচ্ছে, কিন্তু যখন বৃষ্টি হচ্ছে না, যখন আপনার জমি শুকনো আছে, আপনার তো এরকম না যে জলের কোনো অসুবিধা নেই, যতটুকু জল তুলছেন আর দিচ্ছেন। তো কম জলে যাতে আপনার সেচটা ভালো, যাতে আপনার জমির ভিতর অব্দি আপনার মাটিটা ভেজে, মাটি জমির অব্দি ভিজবে তবেই তো শেকড় চড়াবে। শুকনো জমি, শক্ত জমিতে শেকড় চড়াতে পারবে না, আর শেকড় চড়াতে না পারলে গাছও জোর পাবে না, তো ভালো ফলও হবে না। তাহলে এই পদ্ধতিতে যদি আপনার 82 দেওয়ার থাকে জলের মধ্যে, বা মাটিতে আপনি ধরুন দানার সাথে দিয়ে দিলেন বা বালির সাথে দিয়ে দিলেন, তারপরে যখন আপনি সেচ করছেন, সেই জমিতে জল অনেক সুন্দরভাবে চড়াবে। এটা আমার প্রথম পদ্ধতি গেল। তাহলে এখানে আমার জলের খরচাটা কম হচ্ছে প্রথম কথা, আর কম জলে আমার কাজটা বেশি হচ্ছে। এবার আমি দেখাবো পরেরটা, সেটা হচ্ছে আমার পাতায়। এই যে পাতায় আপনারা বলছেন পোকা লাগছে, পাতায় আপনার রোগ লাগছে, তার জন্য ওষুধ দিচ্ছেন। তো সেই ওষুধ কি আপনার পাতায় ধরছে? কারণ আমাকে তো পাতায় ধরতে হয়, পাতা ধরলে তবে তো সেটা পুরো গাছে ছড়াবে। এবার তার মধ্যে বৃষ্টি হয়ে যাচ্ছে, ধুয়ে চলে যাচ্ছে। তো তার জন্য আমি দেখাবো যে কচু পাতায়, যে কচু পাতায় কখনো জল ধরে কি আপনারা সবাই জানেন, আর এটা কি কচু পাতা, সেই জল ধরে না। আচ্ছা, পরীক্ষা করার জন্য একবার দেখিয়ে দিচ্ছি। এটা আমার সাদা জল ছিল, এটা ভালো করে কচু পাতা ঢোকাচ্ছি, কি জল ধরলো না? দেখুন 2 পিঠে শুকনোই রয়েছে। এবারে যখন এটাকে আমি 82 দেওয়া জলে দিচ্ছি, এবারে দেখুন এই কচু পাতার কি অবস্থা হচ্ছে। কচু পাতা কোনদিন এভাবে ভিজতে দেখেছেন? 2 পিঠ। তাহলে যে জিনিস কচু পাতাকে জল ধরিয়ে নিতে পারে, তাহলে সেই জিনিস আপনার যে কোনো পাতা, আপনার কলা পাতা হোক আর যে কোনো গাছেরই হোক না কেন, একেবারে ধরিয়ে নেবে। এবং ধরা মানে শুধু এটা নয়, এখানে জল ধরাচ্ছে মানে জলের সাথে ওষুধটাও ধরাচ্ছে। এরপরে যদি আপনি বলেন ওষুধ দেওয়ার 1 ঘন্টা পরে আমার বৃষ্টি হয়ে গেল, কোনো চিন্তা নেই, ওষুধ আপনার গাছে লেগে যাবে, গাছের ভেতরে দিয়ে চলে যাবে, গাছে আপনার কাজ করে দেবে। যেটা কিনা শুধু জলে করলে আপনার কোনোদিন কাজ হতো না। এর জন্য আপনি ভাবছেন আমি তো পোকা মারার তেল দিচ্ছি, ওই গাছে পোকা দেওয়া যাচ্ছে না, সেই ফের আমার পাতা কাটছে, সেই আমার ফল নষ্ট করছে, আমার ফুল ঝরে যাচ্ছে, বা আমার রোগ যাচ্ছে না। তো এই জন্য আপনার ওষুধ কাজ করছে না। তো এখন ব্যাপারটা কি দেখুন, আগে ওর তো ওষুধের পাওয়ার ছিল অনেক, যাতে আমার কম পাওয়ারের ওষুধ যাতে আমার ভালো করে কাজ করে, তার জন্য আমাকে 82 দিতে হচ্ছে। তাহলে এই আমার পাতার উপর পরীক্ষা দেখলেন। আর এবারে একটা পরীক্ষা দেখায়, সেটা হচ্ছে পাউডারটা দিচ্ছে না, এই যে সার দিচ্ছেন আপনারা, ঠিক আছে, সে আপনি গোড়ায় দিচ্ছেন, সে জৈব সার দিচ্ছেন, রাসায়নিক সার যাই দিন না কেন, তো সেই সার আমি তো চোখের হিসেবে দিচ্ছি যে আমার গাছ ভালো করার জন্য, কিন্তু সেই সার কি আদৌ গাছে পৌঁছতে পারছে, কোনো কাজ হচ্ছে? তো দেখে নিন তফাৎ। এটা আমার সাদা জল, এটা 82 দেওয়া জল। তো সারের দানা তো মোটা হয়, আমি সব থেকে পাতলা দানা যেটা গায়ে মাখার পাউডার, সেই দিয়ে দেখাচ্ছি যে এই সারও কিনা জলে কিছু কাজ হয় কিনা। তো এখানে যখন আমি দিচ্ছি, দেখছেন, আর এখানে দিচ্ছি, দেখুন তো দুটো কি এক থাকছে না, কোনো তফাৎ নেই। এই সার আপনার ভাসতেই থাকবে, এ না জলে গুলবে না জমির ভেতরে যাবে, কিন্তু এতে আপনি যতবারই দেবেন ততবার গুলে জমির তলায় নিয়ে যাবে। তার মানে সার আপনি দিচ্ছেন ঠিকই, আপনি দামি সার, ভালো সারই দিচ্ছেন, জৈব সার দিচ্ছেন, কিন্তু সে কাজই করতে পারছে না, কারণ সে জলে গুলতে পারছে না, জমির ভেতরে যেতে পারছে না, গাছের শেকড় অব্দি পৌঁছতে পারছে না। এ তো আর সেই সুন্দরবনের ওই সুন্দরী গাছ না যে তার শ্বাসফুল উপরে থাকবে, এ তো মাটির নিচে, সার তো আপনার মাটির ভেতরে পৌঁছতে হবে। তো সে কাজ কিন্তু এইভাবে সম্ভব নয়। যদি 82 দেওয়া থাকে জলে, তাহলে আপনার কম সারে, বারে বারে বেশি সার দিতে হচ্ছে না, পয়সা আপনার কম খরচা হচ্ছে, কিন্তু একবারে আপনার জমিতে ভেতরে সারটা পৌঁছচ্ছে, আপনার কাজটা ভালো হচ্ছে। আর বেশি সার দিলে কি হয়, এই যে যেমন সারটা ভাসছে, এটা উপরে থেকে যাবে, এই দিতে দিতে আজকে জমির আজকে মানে প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে। এই বলছে না জমির জোর, আপনারাই বলুন যে আগে যা ছিল এখন কি জমির জোর তা আছে? জমির নিজস্ব ক্ষমতা কমে গেছে, তার কারণই হচ্ছে অতিরিক্ত সার। কারণ সার তো গাছ নিতে পারছে না, এ তো মাটির উপরে লেয়ার হয়ে থেকে যাচ্ছে। কিন্তু এইভাবে করলে আপনার কম সারে আপনার জমিটাও ভালো থাকবে, ফসলটা ভালো হবে, খরচাটাও কমাবে। শুধু তাহলে একটা জিনিসের দেওয়া থাকে। তাহলে এইটা আপনি জমিতে দিন, কীভাবে এবার বলবেন কীভাবে দেবো আর খরচা কীরকম পড়বে, কাজ তো সব ভালো বুঝলাম। এবার যদি অনেক দাম হয় তাহলে নিতে পারবো না। তো ভাবুন, এইটা আপনাকে, আপনারা ধরুন 1 কাঠা জমিতে এটা আপনাকে দিতে হবে, ধরে নিন যদি বালির সাথে মিশিয়ে দেন বা দানা সারের সাথে মিশিয়ে দেন বা জলের সাথে যদি স্প্রেও করে দেন, তাহলে আপনাকে দিতে হবে 5 থেকে 10 ml। 5 থেকে 10 ml খরচা আপনার কত পড়বে? আপনার 8 থেকে 12 টাকা। তো ভাবুন, এতগুলো কাজ আপনার হয়ে যাচ্ছে 5 থেকে 10 ml, যেটা আপনার 8 থেকে 12 টাকা আপনার খরচা হচ্ছে। আর যদি আপনি যেটা স্প্রে করছেন, স্প্রে আপনারা মেশিনে করেন তো, আপনার ড্রাম লিটারে 15 লিটারে, তাহলে এটা দিতে হবে 5 ml।
5 ml খরচা ওই 6 টাকা। তাহলে যে ড্রামে আপনি পাতাতে স্প্রে করবেন মাত্র যা দিচ্ছেন সেটাকেই আপনার এই কাজটা আরো বাড়িয়ে দেবে। আটার কাইটাই ধরে রাখে। হ্যাঁ আটা দেয়, আটার কাইটা ধরে রাখে। হ্যাঁ, আঠা আলাদা করে আপনাকে আর দিতে হবে না, কারণ আঠা গাছের জন্য খারাপ। কারণ আঠা দিলে কি হতো, সেটা পাতার উপর একটা লেয়ার হয়ে যেত, পাতার উপর শ্বাস নিতে পারতো না। আমরা যেমন নাক দিয়ে মুখ দিয়ে শ্বাস নিই, পাতা গাছ তো পাতা দিয়ে শ্বাস নেয়। এবারে দেখুন এটার উপর হাত দিয়ে দেবেন, এটা কোনো আঠা আটা নয়, কিন্তু এতে জলটা ধরে নিচ্ছে তো পাতা। জলটা ধরে নিচ্ছে। হ্যাঁ। এইটা হচ্ছে জল ধরে নিচ্ছে, কিন্তু এর প্রক্রিয়াটা হচ্ছে এ জলের ফোঁটা বিন্দু তৈরি করতে দেয় না। দেখলেন না পিচবোর্ডে যেমন দেখালাম, দেখুন এখনো দেখুন এর উপর জলে বিন্দু হয়ে রয়েছে। দেখুন আমরা যেরকম আটা দিই, আটা দিয়ে ওষুধ দিই তো মানে ধরে রাখবে বলে, এতে কিন্তু আটাটা লাগবে না। আঠা আর আটার লাগছে না। কাইটা কম। আঠার কাজটা করছে, পাতায় আপনার চারানোর ভেতরে রন্ধ্রে পৌঁছানোর কাজটা করছে, মাটির ভেতরে কাজটা করছে, সারের কাজটাও বাড়াচ্ছে। একটা জিনিসে সবগুলো কাজ হচ্ছে। তো যেটা আপনি গাছে স্প্রে করছেন সেইটা আপনার মাটিতে জমিতে পড়ছে, সেটাও ভালো। আর যখন আপনি প্রথম মানে জমি বানাচ্ছেন চাষের জন্য, আপনি সেচ দিচ্ছেন, তখনও আপনার জমির সাথে আপনি ধরুন দানা সার দিয়ে দিলেন, বা আপনি জমিতে মাটির সাথে আপনি একবার মিশিয়ে দিলেন, ঠিক আছে। যেমন দানা সার যদি দিয়ে, তাহলে ওই আপনার ওই কাঠাতে ওই 5 থেকে 10 ml ওই আপনার পড়ে। কিন্তু সামান্য খরচা একবারই, মানে জমিতে দেওয়া মানে এটা চাষের শুরুতে দিলেন একবারই, ওইটাই আপনার জমিতে পুরো চাষটা থাকে, মানে 2-2.5 মাস 3 মাস করে থাকবে, বারে বারে দিতে হবে না, একবারই আপনার কাজ। তো এটা হচ্ছে আমাদের বিরাশি, যেটা সব থেকে বেশি দরকার পড়ে, সব থেকে বেশি সবার প্রয়োজন হয়, কাজে লাগে। আর তারপরে এটা হচ্ছে আমাদের দানা সার, যেটা হচ্ছে এই দেখুন আমাদের সরকারি কেন্দ্রীয় সরকার থেকে এটা সার্টিফাইড, NPOP, ন্যাশনাল প্রোগ্রাম অর্গানিক প্রোডাকশন। তো এইটাই স্ট্যাম্প দেওয়া আছে। এইটা হচ্ছে আমাদের দানা সার, যার মধ্যে আপনার আছে নাইট্রোজেন, পটাশ, ফসফরাস, একদম ব্যালেন্স করা আছে। জৈব, কোনো চিন্তা নেই। তো এই দানা সার হচ্ছে আপনার কাঠায় খরচা হচ্ছে আপনার 20 টাকা। কাঠায় আপনি দেবেন 100 গ্রাম, 20 টাকা, ব্যাস। এটা আপনাকে একবারই দিতে হবে। এই যে জমি আপনি তৈরি করলেন, এই জমি আপনার থাকবে, যা সার আপনি দিচ্ছেন ঠিক আছে, কিন্তু এইটা দেওয়া থাকলে তার সাথে আপনার মানে গাছের ফলনটা, গাছের জোরটা আপনার তাড়াতাড়ি হবে। মাটি আপনার মানে ফুরফুরে থাকবে, যেরকম দানাদার হয়, মাটি শক্ত হবে না, এডাল হবে না। তো গাছের মানে জোর, গাছের ফলন তাড়াতাড়ি করা, হ্যাঁ, এটা একদম জৈব সার, দানা সার, ঠিক আছে। একদম কম খরচে কাঠায় আপনার এই দানা সারের সাথে 82কে মিশিয়ে আপনি দিতে পারেন, এটা একবারে কাজ হয়ে যাবে। আর একটা আপনাদের সমস্যা হচ্ছে যেটা এই গাছের ভিটামিন, তো এইটা হচ্ছে আমাদের ভিটামিন, যেটা আপনার স্প্রে। তো এটাও আপনার মোটামুটি ধরুন আপনার 15 লিটার ড্রামে ওই 20 ml করে দিতে হয়। 20 ml আপনার খরচা পড়বে 25 টাকা। তাহলে প্রত্যেকটা হচ্ছে কম খরচায়, ঠিক আছে। কিন্তু এই ভিটামিনটা, এটা ভিটামিন, এই ইংরেজি পাতা স্প্রে করলে তো ভিটামিন কাজ হবে তো একদম আমি আজ ভিটামিন নিয়ে এলাম তো সমস্ত গাছে। আপনি কলা বলে বলছি তাই, আপনি কাটার ফসলে করুন, আপনি পেঁপেতে দিন, বেগুনে দিন, যে কোনো জায়গাতে এটা ভিটামিন। আপনার নিয়ম হচ্ছে এটা যখন থেকে গাছে 6 পাতা 5 পাতা বেরোতে শুরু করে দিয়েছে, তারপর থেকে ট্রিটমেন্ট করতে শুরু করা যায়। তখন একটু কম থাকবে ডোজটা, তখন আপনার লিটারে 1 ml থাকবে, মানে 15 লিটারে 15 ml। এবার যখন গাছ মাঝ বয়সী হচ্ছে, তখন আপনি 20 ml দিলেন। 25 ml দেবো। হ্যাঁ, এখন 25 ml এখন যে আপনার গাছ যাবে 25 ml দিতে হবে। 25 ml দিলে আপনার 30 টাকা করে খরচা করবে। তো এইটা দিলে একবারই এটা আপনার গাছের চেহারা ফিরে, যেটা বলছেন পাতা কিছুটা হলদে হয়ে গেছে, পাতাটা ঝিমিয়ে পড়ছে, উড়ে যাচ্ছে, ওইটাকে পাতারকে চেহারা ঠিক করে। আর গাছের চেহারা ঠিক হওয়া মানেই ফলন ভালো হবে। গাছ খারাপ থাকলে ফলন হবে করতে, ফুল আসবে না, ফলও আসবে না। এটা হচ্ছে ব্যাপার। আর কেউ যদি মনে করে আমার বাকি সব গাছ তো ঠিক আছে, কিন্তু ফুলটা আসছে না, ফুলটা ঝরে যাচ্ছে, ফুল থাকছে না, বা ফুল কম আসছে। আর একটা সমস্যা আছে, ফুল তো অনেক আসে, কিন্তু পুরুষ ফুল আসছে, ফুল ব্যাপার আছে। যদি পুরুষ ফুল বেশি হয় তাহলে ফলন কম হবে। এইটা হচ্ছে এমন একটা হরমোন গাছের, যেটা ফুল তো আনবেই, ফুলকে রাখবে, তার সাথে স্ত্রী ফুল বেশি আনবে। মার্কেটে আপনি ফুল আনার অনেক ভিটামিন পেয়ে যাবেন, কিন্তু স্ত্রী ফুল বেশি আনবে এরকম আলাদা কোনো প্রোডাক্ট নয়, সেটা একমাত্র এখানে সম্ভব। এটা আপনার এমএলএ হচ্ছে আপনাকে এমএলএ আপনার খরচা হচ্ছে 3.5 টাকা। তো মোটামুটি আপনার ওই গ্রামে 60 টাকা 65 টাকার মতো খরচা পড়ে। কিন্তু এটা একবার দিলেই আপনার ফুল সমস্যা ঠিক হয়ে যাবে, এটা ফুলের জন্য গেল। আর এবারে যারা বলছেন ফুল ঠিক হয়ে গেল, এবারে ফল আসছে কিন্তু ফল ছোট, ফল থাকছে না, ফল ঝরে যাচ্ছে, বা ফল কম আসছে, তাদের জন্য হচ্ছে এইটা অনুখাদ্য। এবার অনুখাদ্যের মধ্যে যেটা অনেকে দেখেন বোরন দেয়, জিঙ্ক দেয়, কপার দেয়, আলাদা আলাদা করে দেয়, ওটা হচ্ছে পুরোপুরি চাষিকে বোকা বানানোর জন্য। সবগুলো জিনিসকে একবারেই দেওয়া যায়, বারে বারে আলাদা করে কিনতে হয় না, আলাদা করে দিতে হয় না। এর মধ্যে আপনার জিঙ্ক, কপার, সিলিকন, বোরন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, যাবতীয় যা যা অনুখাদ্য দরকার গাছে ফলটাকে টাইট করার জন্য, ফলে যাতে সাইজ ভালো হয়, কালার ভালো হয়, রং ভালো হয়। মানে বাজারে একটা লোকের থেকে লোকে আপনার ফলটা বলবে যে না এটা আলাদা আছে, কিছু সব দিকের তফাৎ বোঝা যাচ্ছে, সেইটা করে হচ্ছে অনুখাদ্য।
এই অনুখাদ্যটা হচ্ছে আপনার ওই 2.5 টাকা এমএল এর মতো পড়বে, ওই 50-55 টাকা আপনার দামে খরচা হবে। তো এইটা হচ্ছে ফল যখন সবে আপনার এলো, ছোট সাইজ আছে, বেগুনে বলুন সবে ছোটো ধরেছে, তখনই দিয়ে দিলে এবার বেগুনের আপনার সাইজ তফাৎ বুঝতে পারবেন। মানে পাশাপাশি দুটো গাছই দেন, একটাকে দিলেন আর দিলেন না, একদম তফাৎ বুঝতে পারবেন যে এটা বেগুনে কত ভালো সাইজ হচ্ছে। যে কোনো ফলে, সেটা আপনার কলাতে বলুন, পেঁপেতে বলুন, যেটাতে। এটা হচ্ছে ফলকে মোটা করার জন্য, ফলকে ভালো করার জন্য। তো প্রত্যেকটা জিনিসই হচ্ছে আপনার খুব সামান্য পরিমাণে লাগছে, বারবার দিতে হচ্ছে না, কারণ এই প্রতিটা জিনিসই 82 দিয়ে দিচ্ছেন, কারণ যাই দেবেন তাই কিন্তু 82 সাথে দেবেন, তাহলে ও কাস্টমার প্রয়োগ করে একবারে প্রয়োগ করে আপনার ভালো কাজ হচ্ছে। এবং সব নিশ্চিতভাবে জৈব, এর কোনো খারাপ মানে বিয়ে নেই যে গাছে কোনো ক্ষতি হয়ে যাবে, নষ্ট হবে, একদম গাছ আপনার যে কারণে আপনার জৈব দিক করছে, সেটা খুব ভালো কথা, সেটা আপনার হবে। এই হচ্ছে আপনার ব্যাপার। আর তার সাথে এই গাছের যে এই রোগ লাগছে, এইটার জন্য আমি একটা বলে দিতে পারি, সেই এখন তো যা খারাপ হওয়া হয়ে গেছে, এখন এই যে নষ্ট হয়ে গেছে সেই গাছ আর ফেরানো যাবে না। এর পরবর্তীকালে যখন আপনারা কলা বসাবেন, আমি প্রথম থেকে তাহলে বলে দেবো যে এই দানা সার দিয়ে বসাবেন, তার সাথে 82 দিন মিশে। আর আপনারা প্রথমেই ফেরোডন দেন, ফেরোডন দানা বেগুনে দেওয়া হয়, বেগুনে দেন, বেগুনে গোড়া দেওয়া হয়। গোড়া দেন। আচ্ছা, ফেরোডনটা আপনারা কলাতেও দেন। কলার গোড়া যেখানে বাজছেন সেখান থেকে 1 হাত ছেড়ে পুরো গোল করে জায়গাটা, একসাথে তো 2-3টে তো কোনো করে হয় এক জায়গাতে দিয়ে বসাবেন। আর গোড়াটা একটু চেষ্টা করবেন পরিষ্কার রাখার, যত জংলা যত নোংরা হবে তত ওতে পোকা আসবে, ঠিক আছে। আর একটা হচ্ছে যে মাটি থেকে 1 হাত ছেড়ে যে জায়গাটা, ওখানে সেই গরুরকে যে ইঞ্জেকশন দেওয়া রেখেছে, বড় বড় ইঞ্জেকশন হয়, ওই ইঞ্জেকশন করে যে ওষুধ আছে, ওষুধের নাম আমি পরে বলে দেবো, জানিয়ে দেবো, সেই ওষুধ আপনাকে ইনজেক্ট করতে হবে ভেতরে, কলা গাছের ভেতরে ইঞ্জেকশন, কারণ ওখানে আপনার ওই যে পোকা সে আপনার ভেতরে লেগে গেছে, ঠিক আছে, যাতে আগামী দিনে আর না লাগে, বা যেটাতে সবে ধরেছে সেই গাছকে বাঁচানোর জন্য, যাতে ওটা আর ক্ষতি বড় না মরে না যায় তার জন্য। আর ওখান থেকে আবার 2 হাত ছেড়ে উপরে এরকম নিচ থেকে 2 জায়গায় আপনাকে ইঞ্জেকশন দিয়ে লাগাতে হয়। আর প্রথম থেকে যদি ভালো করে করেন, ওই ফেরোডন দানা দিয়ে বা ওষুধ দিয়ে বললাম 82 দিয়ে যদি করেন, তাহলে কলা গাছ আপনার ফ্রেশ থাকবে, ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কারণ আমাদের হাতে নিজের হাতে আমাদের হরিণঘাটা এই জায়গাগুলোতে কলা চাষ করেছে, একদম ফ্রেশ, একদম সবুজ গাছ, কোনো সমস্যা নেই। তার পাশের জমিতেই করেনি, তার জমিতে হয়েছে কিন্তু এখানে হয়নি। আর আরেকটা করতে পারেন, যেখানে হচ্ছে জমিতে যে আপনার ওই ক্যারি পোকাটা থাকে বেশি, তাহলে প্রথম থেকে ক্যারি পোকা মেরে দেওয়ার জন্য এটা একটা আপনাদের বলে দিচ্ছি, যে যেখানে আপনার কলা গাছ এবার তুলে ফেলছেন, কলা গাছ ছেড়ে ফেলছেন, তাহলে কলা গাছে এরকম তলাটা ধরুন এরকম 2 ফুট মতো বা 1 হাত মতো কেটে মাঝখান থেকে চেলা করে ফাঁক হয়ে গেল, ভেতরে রসালো হয়ে গেল, ওইটাকে আপনি উপর করে জমির মধ্যে ঢুকিয়ে দিন। ওইটাতে কী হবে, আপনার আশেপাশে যত পোকা আছে সব ওটার রসের টানে ওখানে আসবে, দিয়ে জমা হবে। যখন দেখলেন বেশ কিছুদিন পরে অনেক জমা হয়ে গেছে, ওটাকে তুলে আপনি জ্বালিয়ে দিন বা দূরে কোথাও দিয়ে ফেলে দিন, তাহলে জমিতে যে পোকাটা থাকছে, যে গাছ লাগালে বারে বারে আসছে, তাহলে সেটা কিছুটা কমে যাবে। এতে গুলো কি করে, এতে যে আছে যে গাছের এতে কোনটা? এতে যে গাছের যে কেটে দিলাম, তার একটা এতে বেরোচ্ছে, তা ওইটা হয়তো পরে ওটাকে এটাকে তুলে দেওয়া হয়, সেই এতেতে পোকা ধরে যাচ্ছে, সেইটা থাকে এটাতে পোকা ধরছে, পোকা ধরে যাচ্ছে। হ্যাঁ ওই জন্যই বলছি, তো আপনার জমিতে প্রচুর পোকা আছে, এবার সেটার জন্য আপনাকে পুরো জমি না করুন, যেখানে গাছের যে গোড়াগুলো আছে সেগুলো আপনাকে আগাছা আপনাকে পরিষ্কার রাখতে হবে। কলা গাছে